তোরদহনের অগ্নিশিখা লেখিকা জুনায়ে জিনু পর্ব ৪৭। রাত ১০টা। সকলেই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রুমে এসে পড়েছে। তার কারণ আজ আর কেউ কোনো আড্ডা দেবে না, কারণ আজ এমনিতেই অনেকটা পথ জার্নি করে আসা হয়েছে। সকলেই বেশ ক্লান্ত, কারো তেমন গল্প করার মতো এনার্জি নেই। তাই যা হবার কাল থেকে হবে, যত ঘোরাঘুরি আড্ডা সব কিছু কালকে। আজকে সকলে রেস্ট নেবে। তাই খাওয়া দাওয়া করেই সকলে আর বসার ঘরে না থেকে চলে আসে রুমে। তুর্য তার রুমের দরজা দিয়ে তারা রুমে ঢোকে। দরজা লক করে পেছন ফিরে তাকাতে দেখে তারা তার রুমে নেই। তুর্য ভ্রুকুচকে সামনের দিকে আসে, আশেপাশে তাকায়, পরপর চোখ দেয় ওয়াশরুমের দিকে। সেখান থেকে পানির আওয়াজ আসছে। তুর্য বুঝে নেয় তারা ওয়াশরুমে আছে। তুর্যকে এবার বসে পড়ে বিছানায়। তারা আসা অব্দি অপেক্ষা করতে থাকে সে। তুর্য পকেট থেকে ফোন বের করে তাই স্ক্রল করতে থাকে। এদিকে মিনিট পাঁচেক পরই তারা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। দরজার আওয়াজ শুনে তুর্য ফোন থেকে চোখ সরিয়ে তাকায় তারার পানে। তারা ফিরে তাকায় সামনের দিকে। চোখাচোখি হয় দুজনের। তুর্য তারাকে দেখছে। তারার পরনে একটা টি শার্ট ও সাদা রঙের স্কার্ট প্লাজো। তারা তুর্যকে দেখে ততটা অবাক হয় না, কারণ সে জানতো তুর্য আসবে, তাই সে প্রস্তুতি ছিল। তাই সে ভয় পায়নি। তারা বিনা সংকোচে তুর্যের পানে এগিয়ে যায় মুখ মুছতে মুছতে। তুর্য তারাকে আসতে দেখে উঠে দাঁড়ায়। তারার কাছে আসতেই টাওয়ালটা তারার হাত থেকে নিয়ে নিজে যত্ন সহকারে মুছিয়ে দিতে থাকে ভেজা মুখখানা। তাতে হালকা হাসে তারা। তুর্যের মুখ মোছানো শেষ হলে টাওয়ালটা বিছানার উপর রেখে ধীর কণ্ঠে বলে ওঠে, আরও কিছু করবি নাকি এখন ঘুমাবি? তুর্যের কথায় তারা মাথা নাড়িয়ে বলে ওঠে, হ্যাঁ, চুল বাঁধতে হবে তুর্য ভাই। তারার কথায় তুর্য তারাকে বলে ওঠে, যা চিরুনি নিয়ে আয়, আমি চুল বেঁধে দিচ্ছি। তুর্যের কথায় তারা অবাক হয় বলে, আপনি চুল বেঁধে দিতে পারবেন? তারার কথায় তুর্য সোজাসাপটা জবাব দেয়, হ্যাঁ, এতে আবার না পারার কি আছে, চিরুনি নিয়ে আয়। তুর্যের কথায় অবাক হয়ে তারা চিরুনি আনতে যায়। ড্রেসিং টেবিলের ওপর থেকে চিরুনিটা নিয়ে এসে তুর্যের হাতে দেয়। তুর্য তা নিয়ে তারার হাত ধরে গিয়ে বিছানায় বসায়, তারপর নিজেও বসে পড়ে তারার পেছনে। তারা অবাক হয়ে শুধু দেখছে, তবে কিছু বলছে না। তুর্য তারার চুলগুলো যত্ন সহকারে আঁচড়াতে থাকে, এমনভাবে আঁচড়াচ্ছে যেন জোরে দিলে চুল ব্যথা পাবে। তুর্য চুল আঁচড়িয়ে বেনি করতে থাকে। তারা আয়নার পানে তাকিয়ে দেখে তুর্য খুব সুন্দর যত্ন সহকারে বেনি করে দিচ্ছে। তবে তারার নজর তো শুধু তুর্যের দিকে। ঠোঁটের কোণে এক চিলতে নরম হাসি দেখা মেলে তার, যেন নিজের অজান্তেই চোখের পাতাগুলো বারবার কাঁপছে, তবু চোখ সরাতে পারছে না তুর্যের মুখ থেকে। একটানা তাকিয়ে আছে মুগ্ধ হয়ে, অভিভূত হয়ে। বুকের মাঝে হালকা কাঁপছে, মনটা কেমন প্রশান্তির একটা ঢেউয়ে ভাসছে, যেন সময়টা থেমে গেছে। শুধু তুর্য আর সে, এই মুহূর্তে পৃথিবী থেমে আছে। এর মাঝেই তুর্যের বেনি করা শেষ হয়ে যায়। চিরুনিটা বেডসাইড টেবিলের উপর রেখে দেয়। তারা পিছনের দিকে হাত বাড়িয়ে বেনুনিটা সামনে আনে। খুব সুন্দর করে বেনি করেছে। তারা অবাক হয়, ছেলেরাও যে বেনি করতে পারে সেটা জানা ছিল না। সে পেছন ফিরে অবাক কণ্ঠে বলে ওঠে, আপনি এত সুন্দর বেনি কোথা থেকে শিখলেন? তারার কথায় তুর্য তারার পানে একবার তাকায়, তো বেনির পানে তাকায়। সে বিষয়টা বুঝতে পেরে তারাকে খেপানোর জন্য বলে ওঠে, কারণ আমার তো একটা পরীর মতো বউ আছে, তাকে তো আমার রোজ বেনি করে দিতে হতো, তাই সেখান থেকেই শিখেছি। তুর্যের কথায় আটকে ওঠে তারা। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, বউ 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 আছে মানে? তারার কথা শুনে তুর্যের হাসি পায়। সে নিজের হাসি চাপা দিয়ে একটু সিরিয়াস মুডে বলে ওঠে, হ্যাঁ ছিল তো। ওহো, আমি ছিল বলছি কেন, সে তো এখনো আছে। তুর্যের কথায় তারা লাফ মেরে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, মানে আপনি বিবাহিত? তারার কথা শুনে তুর্য সোজাসাপটা উত্তর দেয়, হ্যাঁ, আমি তো বিবাহিতই। তুর্যের কথায় তারা রাগ দেখে কে হুট করে তেড়ে এসে তুর্যের টি শার্টের কলার ধরে তাকে ঝাঁকাতে বলে ওঠে, তার মানে আপনি বিবাহিত, আর আপনি জেনে বুঝে আমার জীবনটা এভাবে নষ্ট করলেন? কেন করলেন এটা? আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমার এত বড় সর্বনাশ করলেন? তারার কাণ্ড দেখে তুর্য মনে মনে হাসে। কতটা গাধা হলে একটা মানুষ এরকম করতে পারে। আরে সেই বউটা যে সে নিজে, সেটা একবারও ভাবছে না। আর ছোটবেলায় যে তাকে রোজ বেনি করে দিত, সেটা এই মেয়ে বুঝতে পারছে না। তারা তুর্যের কোনো উত্তর না পেয়ে এবার তারা ফুঁপিয়ে কেঁদে ওঠে। হঠাৎ তারার কান্নায় থতমত খেয়ে যায় তুর্য। হুট করে এমন কিছু আশা করেনি সে। তারা তুর্যের টি শার্টের কলার ছেড়ে মাথা নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপাচ্ছে। তা দেখে তুর্য তড়িঘড়ি করে তারাকে নিজের কাছে আনতে গেলে তারা তুর্যের হাত ঝাড়ি মেরে দূরে সরিয়ে দেয়। তা দেখে তুর্য এবার তারাকে দুহাতে জাপটে ধরে নিজের কাছে আনতে থাকে। তারা তুর্যের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকে। তারাকে তুর্য পেছন থেকে জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে এসে তার কোলে বসায়। তারা এখনো ছোটাছুটি করছে, তা দেখে তুর্য হাতের বাঁধন শক্ত করে তারার কাঁধে মাথা রেখে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, আরে পাগলি, কাঁদছিস কেন শুনি? এত গাধা কেন তুই বলতো? আমার বউ তো তুই। তোকে যে আমি তিন কবুল বলে বিয়ে করলাম, সেটা কি হবে? তাহলে কি আমি বিবাহিত না? বলে কি আমি অবিবাহিত বলবো নাকি? হুট করে তুর্যের এহেন কথায় হাত পা ছোটা থামিয়ে দেয় তারা। কান্না বন্ধ করে তুর্যের পানে ফিরে অবাক কণ্ঠে বলে ওঠে, মানে?
তারার কথায় তুর্য তারাকে ছেড়ে তার নাক টেনে বলে ওঠে, এত গাধা কেন তুই? আমার বিয়ে তো তোর সাথে অনেক আগেই হয়ে গেছে। তাহলে আমি বিবাহিত না তো কি শুনি? সূর্যের কথায় তারা ভ্রুকুচকে তাকিয়ে ভাবতে থাকে। হুট করে সবটা বুঝতে পেরে সে আহাম্মক বনে যায়। সত্যিই তো, সে তো ভুলেই গেছিল তার সাথে তুর্যের বিয়ে হয়েছে। তাহলে তো তুর্য বিবাহিত। তারা নিজের কাণ্ডে নিজে লজ্জিত হয়, না বুঝেই সে কি করে ফেলেছে। তবে হুট করে মাথায় আসে আরেকটা কথা। সে তুর্যের পানে তাকিয়ে কাটকাট কণ্ঠে বলে ওঠে, তাহলে যে বললেন আপনার একটা বউ আছে, তার মাথায় রোজ বেনি করে দিতেন, তাহলে সেটার কি হবে? আপনি তো এই প্রথম আমার মাথায় বেনি করে দিলেন। তাহলে সেটা নিশ্চয়ই আমি নই। তারার কথা শুনে তুর্য বসা থেকে উঠে দরজার কাছে যেতে যেতে বলে ওঠে, তুই যে আসলে একটা গাধা সেটা তার প্রমাণ। সব ভুলে খেয়ে আছিস। ছোটবেলায় যে তোর মাথায় আমি কতবার বেনি করে দিতে হয়েছে তার ধারণা আছে তোর? তাহলে আমি বেনি করা পারবো না তো তুই পারবি নাকি? থমকে যায় তারা। তুর্য ভাই তার মাথায় বেনি করে দিত, কই তার তো মনে পড়ছে না। আর মনেই বা পড়বে কি করে? তার তো ছোটবেলায় অনেক কিছুই মনে নেই, অনেক কিছুই সে ভুলে গেছে, যেগুলো তার ভাবলেও মনে পড়ে না। তারা তুর্যের পানে অবাক চোখে তাকায়, না বুঝে লোকটার সাথে সে কি করে ফেলেছে ভাবতেই তার লজ্জা লাগছে। সূর্য সুইচ বোর্ডের কাছে গিয়ে তারার দিকে তাকায়। তারা তার পানে তাকে থম মেরে বসে আছে। তা দেখে সূর্য তাকে বলে ওঠে, বসে না থেকে শুয়ে পড়, আমি কিন্তু লাইট অফ করে দিচ্ছি। সূর্যের কথায় ঘোর কাটে তারা। সে সূর্যের পান থেকে চোখ সরিয়ে সূর্য বলতে বলতে লাইট অফ করে দিয়ে হালকা আলো ড্রিম লাইট জ্বালায়। তারা এখনো বসে আছে। সূর্য লাইট অফ করে বিছানার কাছে অন্য পাশ দিয়ে শুয়ে পড়ে। তারা ফিরে তাকায় সূর্যের পানে। সূর্যকে শুতে দেখে সে কিছু সময় বসে থেকে সেও শুয়ে পড়ে। সূর্য তার পাশে ফিরেই কিছুটা দূরত্ব রেখে শুয়েছে, চোখ বন্ধ তার। তা দেখে তারা হাঁসফাঁস করছে। সে কিছুতেই শান্তি পাচ্ছে না এভাবে শুয়ে। তার সূর্যকে জড়িয়ে ধরে শুতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। অন্যদিন সূর্য তাকে জড়িয়ে ধরলেও আজ যে ধরছে না। আর না নিজে সাহস পাচ্ছে সূর্যের কাছে যেতে। তারার একবার এদিক ফিরছে তো আরেকবার ওদিক ফিরছে, ঘুম আসছে না। সূর্য এদিক থেকে ওদিক ফিরে ঠোঁট কামড়ে হাসে। সে চাইলেই তারাকে কাছে টেনে নিয়ে আসতে পারে, কিন্তু আজ আনবে না। সেও দেখতে চায় তারা কি করে, এইটুকু দেখতে চায় তারা নিজে থেকে তার কাছে আসে কিনা। তারপর যদি না আসে তখন না হয় সে তারাকে কাছে টেনে নেবে। এখন দেখা যাক তারা কি করে। প্রায় 20 মিনিট পেরিয়ে যায়, তারা এখনো ঘুমাতে পারছে না। আর না সূর্য তাকে কাছে টেনে নিয়েছে। এবার আর তারা সহ্য করতে পারে না। লাজ লজ্জা সব ভুলে সে নিজেই এবার শোয়া থেকে উঠে সূর্যের কাছে গিয়ে সূর্যের বাহু ধরে তার দিকে ফিরিয়ে আনে। সূর্য চোখ খুলে তাকায় তারার পানে। সে কিছু বুঝে ওঠার আগেই তারা সূর্যের হাত তার বুক থেকে সরিয়ে জায়গা করে সে নিজে শুয়ে পড়ে সূর্যের বুকে মাথা রেখে। সূর্যের হাত নিজে থেকে তার শরীরের ওপরে দিয়ে সূর্য তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। তা দেখে সূর্য হাসে, মেয়ে তাহলে নিজে থেকে তার কাছে এলো। সূর্য এবার নিজেই তারাকে একেবারে নিজের সাথে মিশিয়ে নিয়ে 2 হাতে জড়িয়ে ধরে চুলের ভাঁজে চুমু এঁকে মনে মনে বলে ওঠে, এত যখন আমায় ছাড়া থাকতে পারিস না, তাহলে মনের কথাটা বলে দিলেই তো পারিস। তাহলে আর আমাদের এত দূরত্ব হয় না। বলেই সূর্য তারার পানে তাকায়। তারা চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মেয়েটা শুতে না শুতেই ঘুমিয়ে পড়েছে, অথচ এতক্ষণ ঘুমটা তার চোখে যেন ধরাই দিচ্ছিল না। আর এখন মুহূর্তেই চোখের পলক ফেলতে না ফেলতে ঘুমিয়ে পড়েছে। তা দেখে সূর্য তারার পানে বেশ কিছু সময় তাকিয়ে থাকে। তারার কপালে পড়ে থাকা বেবি হেয়ারগুলো যত্ন সহকারে কানের পিঠে গুজে দেয়। তারার মুখ পানে তাকিয়ে হালকা হেসে বলে ওঠে, এই গোটা পৃথিবীতে মেহেরাজ খান তুর্য যদি সবচেয়ে বেশি কাউকে ভালোবাসে, তাহলে সেটা একমাত্র তুই বাবুই। আমার একমাত্র দুর্বল পয়েন্ট তুই। মেহেরাজ খান তুর্যর প্রাণভোমরা তুই। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুই। তোকে ভালোবাসার শুরু আছে, কিন্তু এর শেষ নেই। মেহেরাজ খান তুর্য যে তোর প্রেমে মাতোয়ারা। মেহেরাজ খান তুর্য তোকে ভালোবাসে, বড্ড বেশি ভালোবাসে তোকে। বলেই তুর্য তারার কপালে উষ্ণ ঠোঁটে চুমু এঁকে তারাকে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়। ভোরের প্রথম আলোয় জাহানারা মসজিদ যেন সোনারঙা আলো ভেসে যাচ্ছে দোতলায়। বারান্দা দিয়ে সূর্যের কোমল কিরণ ঝিরিঝিরি ঢুকে পড়ছে আভিজাত্য পর্দার ফাঁক গলে। পাখিদের কিচিরমিচির শব্দ যেন ঘুম ভাঙানো এক সুরেলা আহ্বান। দূরে মসজিদ থেকে ভেসে আসছে ফজরের আজানের মিষ্টি ধ্বনি। হালকা বাতাস বইছে জানালার ফাঁক দিয়ে, পর্দা দুলছে ধীরে ধীরে, যেন সকালের কোমল স্পর্শে ঘুমন্ত দেওয়ালগুলো জেগে উঠেছে। মেঝের আলো আঁধারির খেলা, আর বাতাসে মিশে আছে এক ধরনের শান্ত ঘ্রাণ। ভেজা মাটি, ফুল আর ভোরের কমলতার মিশেল। শ্রাবন্তীর ঘুম ভেঙে যায় খুব সকালে। এখনো কেউ ওঠেনি। সে তার রুম থেকে বেরিয়ে চলে যায় বাগানের দিকে। জাহানারা মঞ্জিল একটা বাগান আছে, ফুলের বাগান, যেটা রাতে তার চোখে পড়েনি। শ্রাবন্তী সেদিক পানি এগিয়ে যায়। চারপাশে সকালের মিষ্টি বাতাসে তার শরীর স্পর্শ করে যায়।
বুক ভরে শ্বাস নেয়। শ্রাবন্তী আজ অনেকদিন পর গ্রামের মাটিতে পা রেখেছে, বেশ ভালো লাগছে তার। জাহানারা মঞ্জিলের চারপাশটা বড্ড বেশি সুন্দর। শ্রাবন্তী ফুরফুরে মেজাজে উপভোগ করতে থাকে চারপাশটা। এদিকে জয় ঘুম থেকে উঠে বাইরে আসে কথা বলতে বলতে। কানাডা থেকে ফোন এসেছে অফিস বিষয়ে, যার কারণে ঘুম ভেঙে যায় তার। তাই সে কথা বলতে বলতে বাহিরে আসে। বাহিরে আসতেই সবার আগে তার চোখ যায় শ্রাবন্তীর ওপর, যে কিনা চারপাশটা উপভোগ করতে ব্যস্ত। শ্রাবন্তীকে দেখে জয় থমকে দাঁড়ায়। ফোনের ও প্রান্তের শব্দ যেন হঠাৎ করে মিয়ে যায় তার কানে। তার চোখ আটকে যায় শ্রাবন্তীর ওপর, সেই সকালের রোদে ভিজে থাকা মেয়েটার দিকে, যে এখনো জানে না কেউ তাকে দেখছে। হালকা বাতাসে শ্রাবন্তীর চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। সূর্যের কমল আলো তার মুখের এক পাশে পড়ছে, বাকি পাশে ছায়ার খেলা। আর চোখে এক নির্ভার প্রশান্তি, ঠোঁটে এক অনাবিল মুগ্ধতা। সে নিঃশ্বাস নিচ্ছে গভীরভাবে, যেন পুরো প্রকৃতি আজ তার জন্যই নিঃশেষে সাজানো। জয় দেখছিল কি অপরূপ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে শ্রাবন্তী, একদম সহজ নিখুঁত এক টুকরো ভোরের মতো। আজ প্রথমবার শ্রাবন্তীকে সে এত নিখুঁতভাবে খেয়াল করে। আগে কখনো শ্রাবন্তীকে এত নিখুঁতভাবে খেয়াল করা হয়নি। যখনই দেখা হয়েছে কোনো না কোনো ঝামেলা হয়েছে, আর না হয় দুজন দুজনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তবে আজ যেন এক অন্যরকম শ্রাবন্তীকে দেখছে সে, একদম ভিন্ন। শ্রাবন্তী যাকে আজ ঝগড়ুটে কিংবা রাগী লাগছে না, বড্ড বেশি কমল লাগছে। জয় মুগ্ধ হয়ে দেখছে শ্রাবন্তীকে। এর মাঝে শ্রাবন্তী পেছন ফিরে তাকায়, তাকাতে জয়কে দেখতে পাই। চোখাচোখি হয় দুজনার। শ্রাবন্তীকে তাকাতে দেখে সে পর মুহূর্তে চোখ নামিয়ে নেয়। কিছুটা ইতস্তত বোধ করে সে আর সেখানে না থেকে চলে যায়। শ্রাবন্তী পেছন থেকে নরম সুরে ডেকে ওঠে, জয় ভাইয়া দাঁড়ান। শ্রাবন্তীর কথায় থেমে যায় জয়। আজ কেন শ্রাবন্তীর গলা অন্যরকম লাগছে। অন্যদিন কেমন খ্যাস খ্যাস করে কথা বলতো শ্রাবন্তী। জয় অবাক চোখে পেছন ফিরে তাকায়। শ্রাবন্তী দৌড়ে এসে জয়ের সামনে দাঁড়িয়ে হেসে বলে ওঠে, চলে যাচ্ছেন যে। শ্রাবন্তীর কথায় জয় নিজের ভাবনাকে ধামাচাপা দিয়ে হেসে বলে ওঠে, না মানে এমনিতেই চলে যাচ্ছিলাম। জয়ের কথা শুনে শ্রাবন্তী হেসে বলে ওঠে, এমনিতেই চলে যাচ্ছিলেন নাকি আমার ভয়ে চলে যাচ্ছেন? আবার ঝগড়া লেগে যাবে নাকি তার যে ভয়ে? শ্রাবন্তীর কথার ধরন দেখে হালকা শব্দ করে হেসে বলে ওঠে, বলা তো যায় না, ঝগড়া লেগেও যেতে পারে। জয়ের কথা শুনে শ্রাবন্তী হেসে বলে ওঠে, না না, আর ঝগড়া করতে চাই না। শ্রাবন্তীর কথা শুনে জয় একটু অবাক হয়ে বলে ওঠে, কেন শুনি? ঝগড়া করে লাভটা কি শুনি? গ্রুপের সকলে কি সুন্দর মিলেমিশে থাকে, শুধু আমরাই ঝগড়া করি। আর তো কেউ করে না, তাই ভাবছি এসব আর করবো না। আমরা আজ থেকে ফ্রেন্ড হয়ে যাব, কি বলেন? জয়ের শ্রাবন্তীর কথায় হালকা হেসে বলে ওঠে, কেন, আর ঝগড়া করতে মন চাচ্ছে না বুঝি? জয়ের কথায় শ্রাবন্তীও হেসে বলে, ধরে নিন তাই, ঝগড়া করতে ইচ্ছে করছে না, বন্ধু হতে ইচ্ছে করছে। কি হবেন তো বন্ধু? শ্রাবন্তীর কথায় জয় কিছু সময় চুপ থেকে হেসে বলে ওঠে, হওয়া যায়। জয়ের কথা শুনে শ্রাবন্তী খুশিতে গদগদ হয়ে ডান হাত বাড়িয়ে দিয়ে বলে ওঠে, তাহলে ফ্রেন্ডস। শ্রাবন্তীর হাত বাড়ানো দেখে জয় হেসে হাত বাড়িয়ে শ্রাবন্তীর হাতের সাথে হাত মিলিয়ে বলে ওঠে, ফ্রেন্ডস। বলেই দুজনেই মুগ্ধ করা হাসি হাসে। সকাল 10টা। জাহানারা মঞ্জিলে বাড়ির বউরা কাজ করতে ব্যস্ত। বাড়ির কর্তারা বসার ঘরে বসে বসে গল্প করছে, আর সব ছোটরা গেছে ঘুরতে। তবে বেশি দূরে নয়, জাহানারা মঞ্জিলের আশেপাশেই তারা ঘুরছে। তারা সকলে মিলে গিয়েছে শাহেদ খানের বিশাল বড় একটি ফলের বাগান আছে, সেখানেই মূলত তারা এসেছে। সকলে বাগানের ভেতর ঢুকে মেয়েরা আলাদা হয়ে বাগান দেখতে থাকে, আর ছেলেরা কিছু ফল পাড়তে চলে যায়। নেহা হাঁটতে হাঁটতে চারপাশ তাকিয়ে এত ফল গাছ দেখে বলে ওঠে, মাশাআল্লাহ, এত ফল গাছ দাদাই বুঝি নিজ হাতে এই পুরো বাগানটা করেছে? নেহার কথায় মেঘা হালকা হেসে বলে ওঠে, হ্যাঁ, তবে শুরুটা নাকি করেছিল দাদিমা আর আপনি, মানে অন্নি আপু। এরপর দাদিমা মারা যাওয়ার পর বাবাও ঢাকায় চলে যায়। এরপর দাদাই এটা দেখাশোনা করে, ছোট একটা বাগান থেকে সেটাকে এত বড় করে ফেলে। মেঘার কথা শুনে নেহা ঠোঁট গোল করে বলে ওঠে, ও আচ্ছা, তাই বলো। মেঘা শুধু প্রতি উত্তরে হুম বলে। নেহা কিছু সময় চুপ থেকে ফের বলে ওঠে, আচ্ছা, একটা কথা বলবো, মাইন্ড করবে না তো? নেহার কথা শুনে মেঘা হালকা হেসে বলে ওঠে, না, মাইন্ড করবো কেন, তুমি বলতে পারো। মেঘার কথা শুনে নেহা হালকা হেসে আমতা আমতা করে বলে ওঠে, না মানে তহিদ আঙ্কেলের বিয়েতে সবাই আসলেও অন্নি আপু কেন আসলো না? নেহার কথার পাশ থেকে এবার তারা এক পলক তাকায় নেহার পানে, ফের মন দেয় হাঁটায়। পাশ থেকে টয়া বেশ বিরক্ত হচ্ছে এসবে। সেও এসেছে সকলের সাথে, তবে এসে যেন ভুল করেছে মনে হচ্ছে, বড্ড বেশি তার রাগ হচ্ছে। নেহার কথা শুনে পাশ থেকে লাবণ্য বলে ওঠে, অর্ণি আপু আসতো, কিন্তু ফারিস্তা এখনো খুব ছোট, তাই ওকে নিয়ে তারা দূরে কোথাও যাতায়াত করে না। তার উপর কিছুদিন আগে বাবারা গিয়ে লন্ডনে এর সাথে একটি কোম্পানি করে দিয়েছে, সেটা এখনো ভালো করে গুছিয়ে উঠতে পারেনি। আর আদিল ভাইয়াও নাকি কাজে ব্যস্ত বেশ, তাই আসতে পারেনি, না হলে তারা রোমিওর বিয়েতে থাকতো। লাবণ্যর কথা শুনে নেহার কথা বাড়ায় না, ও বলেই কথাখানা সেখানেই থামিয়ে দেয়। এর মাঝে তারা হাঁটতে হাঁটতে আমবাগানের দিকে এসে পড়ে। তারা আমবাগানে ঢুকতেই গাছে এত বড় বড় পাকা রসালো আম দেখে তো খুশিতে গদগদ হয়ে পড়ে।
ও মাই গড বলেই দেয় দৌড় গাছের কাছে। তাকে দৌড়াতে দেখে সকলে সেদিক পানে যায়। টয়া তো টয়াই, সে একপাশে দাঁড়িয়ে বিরক্ত হয়ে ফোন টিপছে। তিথি গাছের পানে তাকিয়ে চোখ বড় বড় করে বলে ওঠে, কত বড় বড় আম, পুরো পাকা, দেখেই তো খেতে ইচ্ছে করছে। তিথির কথা শুনে পাশ থেকে মাহিরা বলে ওঠে, তা না হয় বুঝলাম, কিন্তু পারবো কি করে? মাহিরার কথা শুনে তিথি আশপাশ তাকাতে তাকাতে বলে ওঠে, এখানে তো কোনো খুঁটি বা লাঠি কিছুই পাচ্ছি না যে পারবো। তিথির কথা শুনে পাশ থেকে তারা মাছি তাড়ানোর মতো করে বলে ওঠে, আরে রাখতো খুঁটিমুটি, গাছে উঠে আম পারবো। তার কথা শুনে মেঘা অবাক কণ্ঠে বলে ওঠে, তা গাছে উঠবে টাকে শুনি। মেঘার কথা শুনে তারা সোজাসাপটা উত্তর দেয়, কেন আমি? সঙ্গে সঙ্গে টয়ার নেহা বাদে বাকিরা কি বলে চিল্লিয়ে ওঠে তা দেখেই তারা ভ্রুকুচকে তাকিয়ে বলে ওঠে, এতে এত চিল্লানির কি আছে? তারার কথা শুনে লাবণ্য ধমক দিয়ে বলে ওঠে, এই মেয়ে, তুই কখনো বাপের জন্মে গাছে উঠেছিস? যে গাছে উঠবি বলছিস, পড়ে গেলে কি হবে শুনি? লাবণ্যর কথা শুনে তারা লাবণ্যর কাছে গিয়ে চিল মুড়ে বলে ওঠে, ও আপু চিল করো তো, আমার কিচ্ছু হবে না, উঠিনি তো কি হয়েছে, এখন উঠবো। তারার কথায় মেঘা ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ তুমি গাছে উঠো, আর আমাদের তুর্য ভাইয়া আর তাজ ভাইয়া এসে কেলাক, তাই না? একদম কোনো গাছে উঠাউঠি হবে না, ভাইয়ারা আসলে তাদের দিয়ে পারাবো। মেঘার কথায় তারা পাত্তা না দিয়ে ওনা কোমরে পেঁচাতে পেঁচাতে বলে ওঠে, সে যা মন চাই হোক, তাও আমি উঠবো। বলেই সে গাছের দিকে এগিয়ে যায়। এদিকে তিথি সব বাকিরা তাকে বাধা দিতে দিতে বলে ওঠে, দেখ তারা ভালো হচ্ছে না, পড়ে গেলে উপায় নেই। মেঘা বলে, একদম গাছে উঠবি না। লাবণ্য বলে, আজ যদি তোর জন্য একটা কথা আমরা শুনেছি না, দেখে নিস, তোকে আজ গাছে ঝুলিয়ে মারবো। সকলে যে যার মতো করে চিল্লিয়ে যাচ্ছে। এদিকে তারা কারো কথা পাত্তা না দিয়ে সোজা গাছে উঠে পড়ে। গাছটায় উঠা এতটাও কঠিন ছিল না, কারণ খুব নিচে একটা মোটা ডাল ছিল, যেটাতে পা রেখে সে উঠে পড়তে পেরেছে। আবার প্রথম ডালের সাথে মেশানো আরেকটা ডাল, সেটা কিছুটা উপরে। এদিকে মেঘা লাবণ্য তো ভয়ে শেষ, আর কাউকে কিছু বলুক না বলুক, তাদের তো পুরো মেরে ফেলবে। সকলে যদি জানতে পারে তারা গাছে উঠেছে, তাদের রীতিমতো গা হাত পা কাঁপছে। এক জায়গায় ঠিক মতো দাঁড়াতে পারছে না তারা, ভয় রীতিমতো হাঁসফাঁস করছে। এর মাঝেই তাজ হাতে কতগুলো ড্রাগন নিয়ে এদিক টানে আসছিল। এমন সময় তারাকে গাছের উপর দেখে আটকে ওঠে। তাজ ভয়ে তার হাত পা কাঁপছে। তারা সেই মুহূর্তে প্রথম ডাল থেকে দ্বিতীয় ডালে পাড়া দিতে যাবে, অমনি তাজ ভয়ে চিল্লিয়ে বলে ওঠে, তারা। চমকে তাকায় সেদিক মানে সকলে। তারা হুট করে এমন ডাকে পাশ ফিরে তাকাতে নিলেই অমনি বেখেয়ালিভাবে পা পিছলে ঠাস করে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে পা ধরে আর্তনাদ করে ওঠে। এদিকে তাজ পরপর আরও একটা তারা বলে চিৎকার দিয়ে ওঠে। এবারে চিৎকারটা এত জোরেই ছিল যে সূর্যের কান অবধি পৌঁছায়। চমকে তাকায় পেছনের দিকে, তাজের গলায় এমন তারার নাম শুনে আটকে ওঠে সে। চারপাশে একবার চোখ বুলায়। তাহসান দৌড়ে এসে তুর্যকে বলে ওঠে, এই তারার নাম শুনলাম না? তাহসানের কথা শুনে তুর্য ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, তুইও শুনেছিস? তাহসান তড়িঘড়ি করে বলে ওঠে, হ্যাঁ শুনলাম তো। তুর্যের হুট করেই তারার কথা মাথায় আসে। তাজের এহেন ডাকে তার ভয় লাগতে শুরু করে। সে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, আমার তারা কই? তুর্যের কথায় তাহসান বলে, ওরা তো আমবাগানের দিকে গিয়েছিল দেখলাম। তুর্য আর এক মিনিটও দাঁড়ায় না, সেখানে দৌড় লাগায় আমবাগানের দিকে। পেছন পেছন বাকিরাও ছুটতে থাকে। এদিকে তাজ দৌড়ে তারার কাছে যায়। সকলে তারাকে ঘিরে ধরে। টয় তো এসব দেখে মনে মনে বেশ খুশি। তাজ তারার কাছে গিয়ে দৌড়ে বসে পড়ে। তারার পা ধরে কাঁদছে। তাজ তা দেখে হন্তদন্ত হয়ে বলে ওঠে, কোথায় লেগেছে তোর? কোথায় লেগেছে? পায়ে? কোথায় লেগেছে তোর? বলে পা দেখতে থাকে তারার। তারা ডান পায়ে হাত দিতেই তারা ব্যথায় কুঁকিয়ে ওঠে। তা দেখে তাজ এবার কিছুটা রাগ দেখাতে দেখাতে বলে ওঠে, তোকে কে বলেছিল গাছে উঠতে শুনি? আমরা কি সব মরে গেছিলাম নাকি? আমাদের ডাকতে পারতিস না? এখন কতটা লেগে গেছে দেখেছিস? সব সময় তোর ছেলে মানুষই, একটু কথাও শুনিস না। এখন দেখেছিস কতটা লেগেছে? ইস, পাটা কেমন সাথে সাথে ফুলে গেছে। একা একাই তাজ আরও কত কথা বলতে থাকে। তারা এবার কান্না বন্ধ করে তাজের পানে তাকিয়ে আছে। আজ কত মাস পর তার দাভাই তার জন্য এমন পাগলামি করছে। তার সাথে ঠিকমতো কথা অবধি বলে না, অথচ সামান্য একটু ব্যথা পাওয়াই কেমন পাগলের মতো করছে। অথচ সে যতটা ভাবছে ততটাও লাগেনি তার। হয়তো বেখেয়ালিভাবে পড়ে গিয়ে একটু মচকে গেছে, আর সে তো অত উপর থেকেও পড়েনি যে এত ব্যথা পাবে। অথচ তার ভাই এমন করছে যেন কি না কি হয়ে গেছে। তারার ভাবনার মাঝেই তাজ লাবণ্য মেঘা এদের ধমক দিয়ে বলে ওঠে, আর তোরা তোরা থাকতে তারা গাছে ওঠে কি করে? তাজের কথায় লাবণ্য ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, আমরা নিষেধ করেছিলাম ভাইয়া, তারা আমাদের কথা শোনেনি। লাবণ্যর কথা শুনে তাজ রাম ধমক দিয়ে বলে ওঠে, ও শোনেনি মানে? না করলে আবার কিভাবে? তোরাও কেন ওকে উঠতে দিয়েছিস? তাজের কথায় লাবণ্য মেঘা মাথা নিচু করে ফেলে। তারা তা দেখে বড্ড খারাপ লাগে। তার জন্য তার বোনদের বকা খেতে হচ্ছে। তারা তো তাকে আটকে ছিল, বরং সেই তো শোনেনি। তাজকে মেঘাদের বকতে দেখে তারা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, দা ভাই, আপুদের কোনো দোষ
আর বলতে পারে না তার আগে তাজ তাকে ধমক দিয়ে বলে ওঠে, তুই একটা কথাও বলবি না, আজ বাড়ি চল, তোর আজ হচ্ছে সব কিছুতে তোর বাড়াবাড়ি। বলেই তাজ তারাকে কোলে তুলে নেয়। তারা পড়ে যাওয়ার ভয়ে তাজের গলা জড়িয়ে ধরে। তাজ হাঁটা দেয় বাড়ির উদ্দেশ্যে। পেছন পেছন বাকিরা উঠে আসতে থাকে। এর মাঝেই তুর্য দৌড়ে সেদিক পানে আসে। তারাকে তাজের কোলে দেখে তুর্য ছুটে তাদের কাছে এসে পাগলের মতো করে বলতে থাকে, এ কি বাবুই, তোর কোলে কেন, কি হয়েছে ওর, ওর কি কিছু হয়েছে? আর তুই এভাবে ওর নাম ধরে চিল্লিয়ে কেন উঠলি? একটানা প্রশ্ন করে থাকে তুর্য। তার সেটা শুনে রাগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আম গাছে উঠতে নিয়ে পা ভেঙেছে। তাজের কথায় চমকে তাকায় তারার পানে তুর্য। তারা তা দেখে ভয়ে মাথা নিচু করে ফেলে। তুর্য পায়ের দিকে তাকায়। সে এগিয়ে গিয়ে যায় তারার ঝুলন্ত পা দুটির কাছে। থমথমে মেজাজে পা দুটো দেখতে থাকে। ডান পায়ে হাত রাখতেই মৃদু আর্তনাদ করে ওঠে তারা। তা দেখে তুর্য তারার পানে তাকিয়ে এক পলক ফের ডান পায়ের দিকে তাকায়। খুব আলতো করে ধরে পাটা হালকা উঁচু করে। পুরো পাটা ফুলে লাল হয়ে আছে। ফর্সা পাটিতে লাল আভাটি স্পষ্ট চোখে ধরছে। তার মুহূর্তেই তার রাগ উঠে যায়। পা ছেড়ে সামনে গিয়ে অগ্নিচোখে তাকায় তারার পানে। তারা ভয়ে ঠোঁট উল্টে নিচের দিকে তাকায়। তুর্যর আগে যেই বাজখাই কণ্ঠে কিছু বলতে নেবে তার আগেই তারা ছোট বাচ্চাদের মতো করে দুহাত বাড়িয়ে দেয় তুর্যের পানে, যার অর্থ তাকে কোলে নিতে। তুর্য তা দেখে থেমে গিয়ে তারার পানে তাকায়। তারা ঠোঁট উল্টে তাকিয়ে আছে তুর্যের পানে। তুর্য তা দেখে বুঝতে পারে সে নিজের রাগটাকে দমিয়ে নেয় খুব কষ্টে। তবে চোখ মুখে তার রাগের ছাপ স্পষ্ট। তারা এখনো তার পানে হাত বাড়িয়ে আছে। তা দেখে তুর্য থমথমে মেজাজে তারাকে তাজের কোল থেকে নিয়ে পাঁজো কোলে করে নিয়ে নেয় তার কোলে। সকলে তা দেখে হালকা মিটিমিটি হাসে। টয় তো রাগে কটমট করছে আর সহ্য হচ্ছে না এসব। তার ইচ্ছে করছে তারাকে খুন করে দিতে। তুর্য তাজের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, ওদের নিয়ে আয়, আমি এই বেয়াদবটাকে নিয়ে বাসায় যাচ্ছি। বেয়াদব কথাটা বলার সময় তুর্য দাঁত চেপে তারার পানে তাকিয়ে বলে। তারা দেখে ভয়ে চোখ নামিয়ে নেয়। তাজ তুর্যের কথা শুনে তাজ মাথা নাড়ায়। তুর্য আর না দাঁড়িয়ে থেকে হাঁটা দেয় জাহানারা মঞ্জিলে যাওয়ার জন্য। পেছন থেকে আকাশ লাবণ্য মেঘা অবাক হয়ে তাকিয়ে আছে। তারা আর তুর্যের বিষয়টা তাদের একদম স্বাভাবিক মনে হয় না। তারা দুজনে বেশ ঘনিষ্ঠ। তারা এটা অবশ্য জানে তুর্য তারাকে ভালোবাসে। তবে তারার ব্যাপারটা তাদের জানা নেই। তাদের ভাবনার মাঝে তাজ সকলের দিকে তাকিয়ে বলে ওঠে, চলো বাড়ির দিকে যাই। তাজের কথায় সকলে মাথা নাড়িয়ে সাই জানিয়ে হাঁটা দেয় বাড়ির দিকে। এদিকে তুর্য তারাকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। তারা তুর্যের পানে তাকায়। তুর্যের মুখ দেখে বোঝা যাচ্ছে ভয়ঙ্কর রকমের রেগে আছে তুর্য। তারা তুর্যের রাগ ভাঙাতে তুর্যের গলা ভালো মতো জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখে। ঠোঁট উল্টে বলে ওঠে, আপনি রাগ করে আছেন কেন তুর্য ভাই? আপনি রাগ করে থাকলে যে আমার একদম ভালো লাগে না। তুর্য তারার কথায় তারার পানে তাকায়, গম্ভীর চোখে থাকায়, তবে কিছু বলে না। তা দেখে তারা আরও কিছুটা জড়িয়ে ধরে বলে ওঠে, প্লিজ তুর্য ভাই, রাগ করে থাকবেন না। তারার কথায় থেমে যায় তুর্য। তারা তুর্যের পানে তাকিয়ে আছে। তুর্য তারার পানে কিছু সময় তাকিয়ে থেকে এবার অসহায় কণ্ঠে বলে ওঠে, কেন এত জ্বালা সামাই? একদিনও হলো না আসতে না আসতে পা ভেঙে বসে আছিস? তুর্যের কথায় তারা ঠোঁট উল্টে তুর্যের শার্টের বোতাম খুঁড়তে খুঁড়তে বলে ওঠে, আপনাকে জ্বালাবো না তো কাকে জ্বালাবো? তারার কথায় তুর্য ধীর কণ্ঠে বলে ওঠে, তাই বলে এভাবে জ্বালাবি আমায়? নিজেকে এভাবে আঘাত করে আমাকে জ্বালাবি? কবে বুঝবি তুই বলতো? তোর শরীরে আঘাত আমার ওপর দিয়ে কি যায়? আমাকে জ্বালাতে নিষেধ আমি করিনি, তাই বলে এভাবে? তুর্যের কথায় তারা কাঁধে মাথা নিচু করে তুর্যের শার্টের বোতাম খুঁটছে আর তো খুঁটছেই। সে কি বলবে সে তো জানে না, তাই সে চুপ করে আছে। তুর্য তারাকে চুপ করে থাকতে দেখে হতাশার নিঃশ্বাস ফেলে। হাঁটা দেয় তারা আগের মতো করেই আছে। কয়েক মিনিটের মাঝে হাঁটতে হাঁটতে জাহানারা মঞ্জিলে গিয়ে পৌঁছায় তারা। বাড়ির ভেতর ঢুকতেই তারাকে সকলে তুর্যের কোলে দেখে হন্তদন্ত হয়ে বসা থেকে উঠে ছুটে আসে। পিয়ন্তি বেগম ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে আমার মেয়ের, ও কোলে কেন? এর মাঝে বাকিরা বাড়িতে ফেরে। তাজ বাসায় ভিতরে ঢুকতে ঢুকতে থমথমে মেজাজে বলে ওঠে, তোমার মেয়ে আম গাছে উঠে আম পাড়তে আর সেখান থেকে পড়ে গিয়ে পা মচকেছে তার। তাজের কথা শুনে পিয়ন্তি বেগম মেয়ের পানে তাকায়। তারা মায়ের ভয়ে তুর্যের বুকে মুখ লুকায়। ইমরান খান ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, পা মচকে গেছে, তাহলে তো ডাক্তার ডাকতে হবে, আমি এখনই ডাক্তারকে ফোন করছি। বলেই যেই ফোন করতে যাবে অমনি তুর্য গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তার প্রয়োজন নেই, আমি দেখছি এতটা উপর থেকে পড়েনি, এত ব্যস্ত হবার প্রয়োজন নেই। তুর্যের কথা ইমরান কল করে না। তুর্যের পানে তাকাই। তুর্য সকলের উদ্দেশ্যে বলে ওঠে, আমি ওর পা প্লাস্টার করে দিচ্ছি। তুর্যের কথায় হামিদ খান বলে ওঠে, তা না হয় বুঝলাম, কিন্তু এখানে প্লাস্টার করার জিনিস পাবে কই? হামিদ খানের কথায় পাশ থেকে শাহেদ খান বলে ওঠে, সেগুলো আছে, মাঝখানে একবার ময়নার পা ভেঙে গিয়েছিল, তারপর সেগুলো আনা হয়েছিল বড় গিন্নির রুমে, সেগুলো ড্রেসিং টেবিলের ড্রয়ারে পাবেই। শাহেদ খানের কথা শুনে তুর্য মাথা নাড়িয়ে সেখান থেকে তারাকে নিয়ে হাঁটা দেয়। তুর্যকে চলে যেতে দেখে বাড়ির তিন বউ পেছন পেছন যেতে নিলে শাহেদ খান তাদের ডেকে বলে ওঠে, তোমরা কোথায় যাচ্ছ? শাহেদ খানের কথা শুনে শারমিন বলে ওঠে, তারার কাছে যাচ্ছি বাবা।
শারমিন বেগমের কথা শুনে শাহেদ খান বাধা দিয়ে বলে ওঠে, তার প্রয়োজন নেই, তোমরা তোমাদের কাজ করো, ওদিকটা তুর্য সামলে নিবে। শাহেদ খানের কথায় আর কেউ একটা কথা বলার সাহস পায় না। তারা তিনজন একবার উপরের দিকে তাকিয়ে ফের অসহায় মুখ করে সেখান থেকে চলে যায় রান্নাঘরের দিকে। ছোটরা আর কেউই কিছু বলে না, সেখানেই বসে পড়ে। তিথি কোথাও জায়গা না পাওয়ায় গিয়ে আহিলের পাশে বসে পড়ে। আহিল তিথিকে দেখে হালকা হেসে একটু তিথির থেকে দূরে গিয়ে বসে। তাজ পেছন ফিরে তাকাতেই আহিল আর তিথিকে একসঙ্গে দেখে তার চোয়াল শক্ত হয়ে আসে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় দুজনের পানে। তবে এতে দুজনের কোনো খেয়াল নেই। তিথি আহিল দুজনে মিলে সকলের সাথে কিছু একটা কথা বলছে আর হাসাহাসি করছে, যেটা দেখে তাজের মাথায় যেন রক্ত উঠে যায়। তিথির দিকে কিছু সময় অগ্নিদৃষ্টিতে তাকিয়ে সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে